নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের হিসাব দিতে হবে, সিলেটে দুদক চেয়ারম্যান। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহ ও রাজশাহীতে রেল অবরোধ। এবং ৬ বছরেও মেরামত হয়নি ঝালকাঠির লোহার সেতু। এটি নিউজ দেখছেন। দেশের খবর জানাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আদ্রিতা ইসলাম। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে আজকের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অবৈধ সম্পদ যাদের থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা গ্রহণ করবে। সকাল 10টায় নগরীর রিকাবি বাজারের কবি নজরুল মিলনায়তনে কমিশনের ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও সংস্থাটির সচিব মোহাম্মদ খালেদ রহিম। আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন। আমাদের মূল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থ, রাষ্ট্রীয় লোক আর মানি লন্ডারিং, মূলত এই কাজগুলির মধ্যে আমরা থাকি। এখন যদি কারো অনুপার্জিত অর্থ থাকে সেটা আমাদের কাজের অন্তর্ভুক্ত। ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে বাকরিবি এলাকার জব্বার মোড়ে রেল লাইন অবরোধ করেন তারা। এর আগে শনিবার বিকেল 5টা থেকে একই স্থানে রেলপথ অবরোধ করেন তারা। এতে ঢাকাগামী তিস্তা, মহুয়া এক্সপ্রেস এবং মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে। পরে রাতে বিসিএস এর প্রবেশপত্র পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ চলছে। দুপুর 2টার দিকে স্টেশন বাজার সংলগ্ন রেল লাইন অবরোধ করেন প্রিলিমিনারিতে উত্তীর্ণ 20 থেকে 25 জন শিক্ষার্থী। গতকালও তারা বিকেল থেকে রাত 10:30টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন। শিক্ষার্থীদের দাবি, সঠিক প্রস্তুতির সুযোগ দিতে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা অন্তত কয়েক সপ্তাহ পিছিয়ে নেয়ার। ট্রেন চলাচল বন্ধ পরিস্থিতির সর্বশেষ নিয়ে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। সুমন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ময়মনসিংহ থেকে আমাদেরকে জানাবেন। আদ্রিতা, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রেলপথ অবরোধ সেটি কিন্তু গতকালও হয়েছিল। গতকাল প্রায় 3 ঘন্টা রেল পথ অবরোধের পর আজকে সকালে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে এই বাকরিবি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আজকে যেহেতু অফিসিয়াল দিন, আজকে তাদের একটি সুখবর পাবে, তাদের যে দাবি সেটি মেনে নিবে। কিন্তু তারা দুপুর পর্যন্ত সেটা অপেক্ষা করে তারপর কিন্তু তারা বেলা 11:30টার দিকে রেলপথে এসে অবস্থান নেয় এবং তারপর থেকে কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রেলপথ গুলো রেল চলাচল একদম বন্ধ হয়ে যায়। কিন্তু মানবিক বিবেচনায় একটি ট্রেন আটকা ছিল এখানে, তিস্তা, এই ট্রেনটি কিন্তু শিক্ষার্থীরা ছেড়েছেন। তারপর আর কোনো ট্রেন এই ঢাকা ময়মনসিংহ রোডে আর চলাচল হয়নি। আমি একটু দেখাতে চাই, এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। কিছু শিক্ষার্থী বাইরে গেছেন দুপুরে খাওয়ার জন্য এবং এই যে তাদের যে দাবি সেটি তারা বলছেন যে যদি তাদের এই যৌক্তিক দাবি যদি দ্রুত সময়ের মাঝে যে কর্তৃপক্ষ আছে তারা যদি মেনে না নেয় তাহলে কিন্তু তারা যে তাদের যে রেলপথ অবরোধ সেটি কিন্তু অনির্দিষ্ট সময়ের জন্য তারা বন্ধ করে রাখবেন। এবং তারা বলছেন যে তাদের যে কেন্দ্রীয় যারা রয়েছে তাদের সাথে সমন্বয় রেখে তাদের যে দাবিগুলো সেগুলো বলছেন। আমি যদি একটু জানাতে চাই যে এখন পর্যন্ত মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি আটকে আছে ফাতেমানগরে, আউলিয়ানগরে তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি আটকে আছে এবং গফরগাঁও স্টেশনে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আটকে আছে এবং ময়মনসিংহ জংশনে ঢাকাগামী বলাকা কমিউটার এবং দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন কিন্তু আটকে আছে। সব মিলিয়ে কিন্তু যে এখানে যে ট্রেনের যাত্রীরা রয়েছে তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন এবং যারা ট্রেনের যাত্রী আছেন তারা কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি সেটি যেন দ্রুত সময়ের মাঝেই কর্তৃপক্ষ মেনে নেয়
এমনটি কিন্তু প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ের আগ পর্যন্ত কিন্তু তারা এই রেলপথ অবরোধ করে রাখবেন। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে আদ্রিতা রেলপথ অবরোধের সবশেষ খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ। ট্রেন চলাচল বন্ধ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। দেশের খবরে সময় হলো একটি বিরতির, ফিরে এসে আরো যা থাকছে। কাপ্তাইয়ে দিন দুপুরে লোকালয়ে নামছে বুনো হাতি, আতঙ্কে এলাকাবাসী। বিরতি শেষে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও জানাবো শিক্ষাঙ্গনের খবর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিস্তারিত নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। শাকসু নির্বাচন স্থগিত করা সম্পর্কে কি বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমাদের বিস্তারিত জানাবেন। আদ্রিতা, বেশ কয়েকদিন ধরেই শাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে উত্তপ্ত অবস্থা ক্যাম্পাসে বিরাজ করছিল। বিবদমান দুটি পক্ষই চাচ্ছিল নির্বাচনের তারিখ নিয়ে, এক পক্ষ চাচ্ছিল তারিখটা যাতে পেছানো হয় এবং আরেক পক্ষ চাচ্ছিল তারিখটা যাতে এগিয়ে নিয়ে তাদের নির্বাচনটা আসলে সঠিকভাবে সম্পূর্ণ করা হয়। এমন প্রেক্ষাপটেই কিন্তু আজকে ছাত্রদের নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনার অর্থাৎ রাজনৈতিক দলের ছাত্র রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে তারা আজকে বসেছিলেন এবং সেখানে তারা সিদ্ধান্ত জানিয়েছেন যে আগামী 17ই ডিসেম্বর নির্বাচনের যে তারিখ ছিল, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই 17ই ডিসেম্বর নির্বাচন হচ্ছে না এবং সেই ক্ষেত্রে আগামী 1-2 দিনের তফসিল ঘোষণা করা হবে এবং এই সিদ্ধান্তের পরেই আমরা ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা বলছেন তারা ঐক্যবদ্ধভাবেই যে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ছাত্র প্রতিনিধি তারা আসলে প্রশাসনের সঙ্গে ঐক্যবদ্ধভাবেই এই সিদ্ধান্তটি নিয়েছেন এবং এই সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই এবং সম্ভাব্য তারিখ হিসাবে জানুয়ারির 20 তারিখে নির্বাচন করার একটা কথা তারা বলছেন। তো সব মিলিয়ে বলা চলে যে শাকসু নির্বাচনের যে আমিষটি প্রথম দিকেই লক্ষ্য করার কথা ছিল সেটি আসলে এখনো পর্যন্ত জমে ওঠেনি। সেই ক্ষেত্রে নির্বাচন স্থগিত হওয়ার পরে এখন আগামী 20 জানুয়ারিকে তারিখ সামনে রেখে নির্বাচন কমিশন আসলে নির্বাচনের একটা প্রস্তুতি নিচ্ছে। এই ছিল শাকসু নির্বাচনের সর্বশেষ। মাহি, আপনাকে ধন্যবাদ। শাকসু নির্বাচন স্থগিত প্রসঙ্গে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। 6 বছরেও মেরামত হয়নি ঝালকাঠির তালুকদার হাট ও পিরোজপুরের কাউখালী উপজেলার সাথে সংযোগকারী লোহার সেতুটি। সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি ও বরাদ্দ না থাকার অজুহাতে আজও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কাটেনি 2 উপজেলার কয়েক হাজার মানুষের দুর্ভোগ। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মইনুল হক লিপুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝালকাঠির রাজাপুর উপজেলার সাথে পাশের পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মাঝে সংযোগকারী ভারানীখালের এই সেতু 2002 সালে সেতুটি নির্মিত হয়। 6 বছর আগে বালু বোঝাই কার্গোর আঘাতে মাঝখান থেকে ভেঙে পড়ে সেতুটি। আজও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খালের পূর্ব পারের রাজাপুর অংশে ঐতিহ্যবাহী কাঠিপাড়ার তালুকদার হাট, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর পশ্চিম পাড়ের কাউখালী উপজেলায় 2টি কলেজ সহ একাধিক স্কুল রয়েছে। সেতু না থাকার কারণে সীমান্তবর্তী এ 2 উপজেলার হাজার হাজার মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে খেয়া পার হতে হয়। 2 পারের লোক আসা যাওয়ায় খুব সমস্যা হইতেছে। এপারে একটা বাজার আছে, হাটবার দিনও হাট মেলে, কিন্তু লোক যাতায়াতের কারণে সমস্যা হয়ে যাইতেছে। এখানে একটা মাদ্রাসা আছে, স্কুল আছে, আমরা কোনো আসা যাওয়া পারি না। মাদ্রাসা লেখাপড়া করতে আসতে পারে না ব্রিজ ভাঙার কারণে। এই ব্রিজটা তাড়াতাড়ি হোক, এই ব্যবস্থা করা হোক। দীর্ঘদিনেও সেতুটি মেরামতের উদ্যোগ না নেয়ায় চলাচলের জন্য সেতুর উপর বাঁশের সাঁকো নির্মাণ করেছিলেন স্থানীয়রা। ভেঙে গেছে তাও। আমাদের দুর্ভোগের কোনো সীমা নাই। 20-30টি গ্রামের মানুষ খুবই ভোগের মধ্যে আছে। বৃষ্টি না হইলে আমাদের খুবই সমস্যা হইতেছে। আর দীর্ঘ 12টি বছর পর্যন্ত মানুষ খুব সমস্যায় জর্জরিত হয়ে আছে। 2 উপজেলার মানুষের একমাত্র সংযোগ স্থাপনকারী সেতু। ঐতিহ্যবাহী তালুকদার হাটে পার্শ্ববর্তী 2 উপজেলার মানুষই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাবেচা করেন। হাজারো মানুষের প্রশ্ন, গুরুত্বপূর্ণ এই সেতুটির ভবিষ্যৎ কি? এই বৃষ্টি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ডিপিপিতে প্রস্তাব করছি। অনূর্ধ্ব 100 মিটার প্রজেক্টের সংশোধিত 1 ডিপিপিতে প্রস্তাব করা হয়েছে।
যদি ডিপিপিতে অন্তর্ভুক্ত হয় তাহলে এটি দ্রুত বাস্তবায়ন করা যাবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জনপ্রিয় পর্যটন অঞ্চল রাঙামাটির কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় দিনে দুপুরে নেমে আসছে বন্য হাতি। বসতবাড়ি বা সড়ক নিরাপত্তা বোধ হচ্ছে না কোথাওই। কাপ্তাইয়ে গত 2 বছরে হাতির আক্রমণে পর্যটক সহ 10 জনের বেশি মারা গেছেন। রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। পাহাড়ি পথে চলতে চলতে হঠাৎ থমকে যাওয়া, পথ জুড়ে দাঁড়িয়ে আছে মস্ত হাতি। দিনে কি রাতে নেমে আসছে বন্য হাতির পাল। রাঙামাটি কাপ্তাই সড়কের রাইন্নাটুকুন, প্রশান্তি পার্ক, সীতাপাহাড়, নৌবাহিনী সড়ক, রাইখালি, ব্যাংছড়ি সহ কয়েকটি এলাকার পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতির পাল। গত 17 নভেম্বর সন্ধ্যায় আসামবস্তি সড়কের কামিল্লাছড়ি ও রাইন্নাটুকুন এলাকায় হাতির আক্রমণে 2 গ্রামবাসী নিহত হন এবং 2টি সিএনজিকে দুমড়ে মুচড়ে দেয় বন্য হাতির দল। বিকেলের পর আপনার কেউ এই রোড দিয়ে না আসলে ভালো হবে। হাতিরা নামে যে একটা টাইম আছে নির্দিষ্ট, সকাল 8টা আর ওদিকে হলো বিকাল 4টার পর। আমরা তখন একটু আসি না, দিকে ভয় লাগে আমাদের। শুধু কাপ্তাই নয়, জেলার লংদু, বরকল, রাজস্থলী ও বিলাইছড়িতেও রয়েছে বন্য হাতির উৎপাত। হাতির চলাচলের জায়গা এবং আবাসস্থলে জনবসতি ও সড়ক গড়ে ওঠায় খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে হাতি, মনে করছেন অভিজ্ঞজনেরা। তো এই জায়গায় সতর্ক থাকা ছাড়া কোনো উপায় নেই, কারণ হাতি এই জায়গাগুলো ক্রস করবেই, এটা তাদের করিডোর, তারা এই পথ অবলম্বন করবেই। হাতি যেন লোকালয়ে এসে ক্ষতি না করে সেজন্য হাতির চলাচলের রাস্তা ঠিক রাখতে কাপ্তাইয়ে 8 কিলোমিটার এলাকা জুড়ে সোলার ফেন্সিং সিস্টেম চালু করলেও বর্তমানে তা অকেজো। বন্য হাতি আতঙ্কে কেবল সাধারণ মানুষই নয়, প্রশাসনের লোকজনও আতঙ্কে। হাতি তো কোনো লোকালয়ে আসেনি, বেসিক্যালি হাতির যে হ্যাবিটেট তার ভিতরে লোকালয় তৈরি হয়েছে। মূল সমস্যাটা তো এখানে আসলে আমাদের এই ছোট্ট একটা দেশে যে হারে জনসংখ্যা বাড়তেছে, আমরা তো আসলে সকল প্রাণীর হ্যাবিটেটে আস্তে আস্তে মানুষ কিন্তু দখল করে ফেলছে। সেই কারণে এই প্রাণীদের সাথে মানুষের দ্বন্দ্বটাই দিনকে দিন বাড়ছে। মানুষ ও হাতির দ্বন্দ্ব নিরসন সহ বন্য প্রাণীদের নিজস্ব করিডোর সৃষ্টি ও পাহাড়ে হাতির নিরাপদ আবাসস্থল ও পর্যাপ্ত খাবার নিশ্চিত করা গেলে লোকালয়ে হাতির উপদ্রব কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আবারও সময় হলো একটি বিরতির। ফিরব কিছুক্ষণ পর। সাথে বিরতি শেষে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বেশ সাড়া ফেলেছে পলিশেড হাউস পদ্ধতিতে চাষাবাদ। এই প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। তাতে যেমন মিলছে ব্যাপক সাড়া, তেমন সুফলও পাচ্ছেন জেলার কৃষি উদ্যোক্তারা। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আধুনিক পদ্ধতি ও প্রযুক্তিতে ক্রমেই বদলে যাচ্ছে দেশের কৃষি উৎপাদনের প্রচলিত রীতি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করে কৃষি পণ্যের উৎপাদনে বেশ কার্যকর ভূমিকা রাখছে মালচিং ও পলিশেড হাউসের মতো পদ্ধতিগুলো। ঋতুভেদে তীব্র শীত ও গরম প্রধান অঞ্চল হওয়ায় পঞ্চগড় জেলায় এই পদ্ধতিগুলোর মধ্যে বেশ সাড়া ফেলেছে পলিশেড হাউস পদ্ধতি। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় বোদা উপজেলার ভাসাইনগর গ্রামে 5 মাস আগে 13 শতক জমিতে পলিশেড হাউস স্থাপন করেছেন হাবিবুর রহমান। বিরূপ আবহাওয়ার মাঝেও এখানে তিনি মৌসুমী ফসলের আগাম চারা উৎপাদন করেছেন, দেখেছেন লাভের মুখও। অসময়ে উপযোগী চাষাবাদগুলো আছে সেগুলো এখানে হচ্ছে শতভাগ শেকড়যুক্ত, যেটাতে পরবর্তীতে ফলন পেতে সহায়তা করবে খুব ভালো, এবং অতি অল্প সময়ে যেটা শেকড়যুক্ত চারা সেটা অতি অল্প সময়ে বৃদ্ধি হয়, ফলন খুব ভালো হয়। হাবিবুর রহমানের পলিশেড হাউস সৃষ্টি করেছে অনেকের কর্মসংস্থান। উন্নত মানের চারা পেতে ভিড় করছেন চাষিরা। এখানকার বীজ যেখানে যায় সেখান থেকে আবার মানুষ আসে। আমার মনে হয় যে যুব সমাজের আমাদের এখন আধুনিক কৃষির দিকে অগ্রসর হওয়া দরকার। এখানকার চারাগুলা গুণমান সব দিক দিয়ে পারফেক্ট, ওই জন্য এখান থেকে কিছু চারা সংগ্রহ করার জন্য এখানে আমি আসছি। পরিবর্তনশীল জলবায়ুর মোকাবেলায় পলিশেড হাউস পদ্ধতি ব্যবহার করতে চাষিদের উৎসাহিত ও সহযোগিতা করছে কৃষি দপ্তরও। ভবিষ্যতে পলিশেড হাউসের একটি ভালো অপার সম্ভাবনা রয়েছে। এই প্রযুক্তিটা ব্যবহার করে অনেকেই একটি সময় দেখা যাবে তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসলে তাদের জীবনমানের এবং অর্থনৈতিক এবং কর্মসংস্থানের একটা ভালো জায়গা তৈরি হবে।
শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এর সাথে শেষ করব দেশের খবর। তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের হিসাব দিতে হবে, সিলেটে দুদক চেয়ারম্যান। 47তম BCS লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহ ও রাজশাহীতে রেল অবরোধ। 6 বছরেও মেরামত হয়নি ঝালকাঠির লোহার সেতু। এবং কাপ্তাইয়ে দিন দুপুরে লোকালয়ে নামছে বুনো হাতি, আতঙ্কে এলাকাবাসী। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।